1950 সাল অক্টোবর মাস উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা কিম ইল সাং তার রাজধানী পিয়ংইয়ং ছেড়ে পালাচ্ছেন। আমেরিকান বাহিনীর ইনচন অবতরণের পর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে গোটা রাজধানী শত্রুর হাতে চলে যাওয়ার মুখে। কিম ইল সাং তার সরকার নিয়ে পিছু হটতে হটতে চলে যান চীনা সীমান্তের একদম কিনারায় ইয়ালু নদীর তীরে। এক কদম পেছলেই বিদেশের মাটি। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা কিম পরিবারের রক্তে গেঁথে গিয়েছিল চিরকালের জন্য। ৭৫ বছর পর তার নাতি কিম জং উন যখন পিয়ংইয়ংয়ে ঘুমাতে যান, তার বিছানার নিচেও থাকে একটা প্রশ্নের উত্তর, যুদ্ধ শুরু হলে আমি কোথায় যাব? আর সেই উত্তরটা লুকানো আছে মাটির নিচে, এমন এক শহরে যেখানে সাধারণ মানুষের চোখ কখনো পড়েনি। কল্পনা করুন, পিয়ংইয়ংয়ের ব্যস্ত রাস্তার নিচে প্রায় ১০০ মিটার গভীরে আছে করিডোর, লিফট, বিদ্যুৎ লাইন, এমনকি রেল লাইনও। ওপরে সাধারণ মানুষ বাজার করছেন, বাসে চড়ছেন, রাষ্ট্রীয় টেলিভিশনে খবর দেখছেন, অথচ তাদের পায়ের নিচেই লুকিয়ে আছে এমন এক দুনিয়া যার মানচিত্র শুধু হাতে গোনা কয়েকজনের কাছে আছে। আজকের ভিডিওতে আমরা জানব ঠিক সেই দুনিয়া কে বানিয়েছে, এই নেটওয়ার্ক কেন বানিয়েছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই নেটওয়ার্ক আসলে কতটা কার্যকর, নাকি এটাও একটা কিংবদন্তি যেটা বাস্তবতার চেয়ে অনেক বড় হয়ে গেছে গুজবের ডালপালায়। পিয়ংইয়ংয়ের নিচে যা আছে সেটাকে একটা শব্দে বলা কঠিন। ধরুন একটা মৌচাক কল্পনা করুন। উপর থেকে দেখলে সাধারণ একটা গাছের ডাল, কিন্তু ভেতরে হাজারো সুড়ঙ্গ একে অপরের সাথে জোড়া লাগানো। প্রতিটা কুঠুরির নিজস্ব প্রবেশপথ আর প্রস্থান পথ। পিয়ংইয়ংয়ের নিচেও ঠিক তেমনই একটি জাল বিছানো, যার ভেতরে আছে কমান্ড সেন্টার, নেতার আবাসিক ভবন থেকে সরাসরি সংযুক্ত পালানোর সুড়ঙ্গ, আর হাজার হাজার সামরিক আশ্রয়কেন্দ্র। দক্ষিণ কোরিয়ার একটা সাময়িকী অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিশ্বাস সারা দেশ জুড়ে এমন ৬ থেকে ৮ হাজারের বেশি আশ্রয়কেন্দ্র ছড়িয়ে আছে। এই সংখ্যাটা একবার কল্পনা করুন। একটা মাঝারি আকারের শহরে যত হাসপাতাল, স্কুল বা থানা থাকে, তার চেয়েও বেশি সংখ্যক এই গোপন আশ্রয়কেন্দ্র ছড়িয়ে আছে গোটা দেশ জুড়ে। অথচ এর প্রায় কোনোটাই কোনো মানচিত্রে, কোনো নথিতে প্রকাশ নেই। আরেকটা কথা দিয়ে বুঝাই, ধরুন আপনার শহরে একটা মেট্রো রেল নেটওয়ার্ক আছে, কিন্তু সেই নেটওয়ার্কের একটা গোপন লাইন আছে যেটা শুধু মেয়র আর তার পরিবারের জন্য, আর সেই লাইনের ম্যাপ পুরো শহরের হাতে গোনা কয়েকজনের কাছে আছে। পিয়ংইয়ংয়ের পাতাল রেলও বাস্তবে মাটির প্রায় ৮০ থেকে ১০০ মিটার গভীরে খোদাই করা পাথরের ভেতর দিয়ে তৈরি। অর্থাৎ প্রথম থেকেই এটা শুধু যাত্রী পরিবহনের জন্য না, যুদ্ধকালীন আশ্রয়ের জন্য ভাবা হয়েছিল। একটা দৃশ্য কল্পনা করুন, কিম জং ইলের সময়কার এক নথিভুক্ত বিবরণ অনুযায়ী তার অফিস থেকে একটা লিফটে চড়ে প্রায় ১০০ মিটার নিচে নামলেই শুরু হতো একটা মার্বেল বসানো সুড়ঙ্গ, ৪ থেকে ৫ মিটার চওড়া, ৩ মিটার উঁচু। হেঁটে পার হতে লাগতো প্রায় ৬ মিনিট। সেই সুড়ঙ্গ ধরে তিনি হেঁটে মাঝে মধ্যে সাইকেল চালিয়ে চলে যেতেন আরেকটা আবাসিক ভবনে। অর্থাৎ ভূপৃষ্ঠে কোনো গাড়িবহর দেখা যেত না, কোনো নিরাপত্তা বহরের মিছিল দেখা যেত না। নেতা নিঃশব্দে মাটির নিচ দিয়ে সরে যেতেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। এটাই ছিল এই পুরো নেটওয়ার্কের মূল দর্শন। নেতার নড়াচড়া কখনোই ভূপৃষ্ঠে দৃশ্যমান হবে না। উত্তর কোরিয়া বিষয়ক গবেষকরা এই পুরো ব্যবস্থাকে ডাকেন ভূগর্ভস্থ প্রজাতন্ত্র নামে। একটা রাষ্ট্রের ভেতরে আরেকটা রাষ্ট্র, যেটার নিজস্ব রাস্তা আছে, নিজস্ব বিদ্যুৎ সরবরাহ লাইন আছে, এমনকি নিজস্ব পানির উৎসও আছে। এই দ্বিতীয় রাষ্ট্রটা এমনভাবে নকশা করা যাতে ভূপৃষ্ঠের যুদ্ধ যত ভয়াবহই হোক না কেন, নিচের রাষ্ট্রটা নিজের মতো করে চলতে থাকতে পারে। বিদ্যুৎ থাকবে, খাবার থাকবে, যোগাযোগ থাকবে, শুধু আকাশ দেখা যাবে না। এমন একটা ব্যবস্থা তৈরি করতে যে পরিমাণ প্রকৌশল, দক্ষতা আর শ্রমশক্তি দরকার, সেটার তুলনা করা যায় একটা গোটা ভূগর্ভস্থ শহর বানানোর সাথে। শুধু পার্থক্যটা হলো এই শহরের অস্তিত্ব সরকারি কোনো নথিতে
স্বীকার করা হয় না। আর এর বাসিন্দা সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকজন, যাদের নাম পরিচয় রাষ্ট্রের সবচেয়ে গোপনীয়তার তালিকায়। এখন প্রশ্ন হচ্ছে, এটা কেন দরকার? এই পুরো মাটির নিচের সাম্রাজ্যের শিকড় খুঁজতে হলে ফিরতে হবে সেই 1950 সালের ইয়ালু নদীর তীরেই। যুদ্ধ শেষ হওয়ার পর কিম ইল সাং একটা সিদ্ধান্ত নিলেন, আর কখনো নেতৃত্বকে এভাবে অসহায়ভাবে পালাতে হবে না। তার ছেলে কিম জং ইল যখন ক্ষমতা এলেন, তিনি বাবার এই শিক্ষা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন। তিনি একটা বিশেষ সামরিক প্রকৌশল ইউনিট গঠন করলেন, আর দশকের পর দশক ধরে চালিয়ে গেলেন মাটির নিচের নির্মাণ কাজ। আনুষ্ঠানিকভাবে বলা হতো এটা সূর্য অঙ্কে, অর্থাৎ সর্বোচ্চ নেতার রক্ষা করার জন্য, কিন্তু বাস্তবে এসব তৈরি হচ্ছিল তার নিজের ভবিষ্যৎ ব্যবহারের জন্য। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা বিশ্লেষণ বিষয়ক সাময়িকী দ্য ন্যাশনাল ইন্টারেস্ট বলছে, এভাবেই উত্তর কোরিয়া গড়ে তুলেছে বিশ্বের অন্যতম উন্নত সুড়ঙ্গ খনন সক্ষমতা। অর্থাৎ ধরুন, একজন বাবা তার সন্তানকে ছোটবেলায় একটা তেতো অভিজ্ঞতা থেকে শেখান, কখনো নিরাপত্তাহীন অবস্থায় থেকো না, সবসময় একটা বিকল্প পথ রেখো। সেই শিক্ষায় 3 প্রজন্ম ধরে কিম পরিবারের রাষ্ট্রনীতির মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। একটা প্রতিবেদন অনুযায়ী স্বয়ং কিম ইল সাং সীমান্তে মোতায়েন থাকা 10টি সম্মুখ সারির সেনা ডিভিশনের প্রত্যেকটির নির্দেশ দিয়েছিলেন অন্তত 2টি করে সুড়ঙ্গ খুঁড়তে। অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী সীমান্ত জুড়ে অন্তত 20টি সুড়ঙ্গ থাকার কথা, যার সব আজও আবিষ্কৃত হয়নি। যুদ্ধের স্মৃতি থেকে জন্ম নেওয়া এই মানসিকতা ধীরে ধীরে রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে, যেখানে প্রতিটা সিদ্ধান্তের পেছনে একটাই প্রশ্ন কাজ করে, যদি আক্রমণ হয় তাহলে বাঁচার পথ কোথায়? কিম জং ইলের শাসনামলে এই নির্মাণ কাজ আরও ত্বরান্বিত হয়েছিল একটা নির্দিষ্ট কারণে। ঠান্ডা যুদ্ধের শেষ দিকে সোভিয়েত ইউনিয়নের পতন উত্তর কোরিয়াকে একরকম একা করে দিয়েছিল। তাদের সবচেয়ে বড় মিত্র হারিয়ে যাওয়ায় সেই সময় অভিজ্ঞতা আবারও মনে করিয়ে দিয়েছিল, বাইরের সাহায্যের ওপর ভরসা করা বিপজ্জনক, নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে। এই দর্শনকেই উত্তর কোরিয়া নাম দিয়েছে জুচে বা আত্মনির্ভরতা। আর সেই আত্মনির্ভরতার সবচেয়ে বাস্তব, সবচেয়ে কংক্রিট রূপ হলো এই মাটির নিচে নেটওয়ার্ক। কোনো বিদেশি সেনাঘাঁটির উপর ভরসা নয়, কোনো মিত্রের প্রতিশ্রুতির উপর ভরসা নয়, শুধু নিজের হাতে খোঁড়া পাথরের উপর ভরসা। এই দর্শনের সবচেয়ে বড় সুবিধা হলো এটা কোনো বহিরাগত শক্তির সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। চীন সাহায্য করুক বা না করুক, রাশিয়া পাশে থাকুক বা না থাকুক, মাটির নিচের এই নেটওয়ার্ক তার নিজের জায়গায় ঠিক থাকবে, যতদিন না কেউ সেটা খুঁজে বের করতে পারছে। আধুনিক যুদ্ধের প্রযুক্তি যত নিখুঁত হচ্ছে, ড্রোন আর স্যাটেলাইট নজরদারি তত বাড়ছে, কিম জং উনের উদ্বেগও তত বাড়ছে যে তাকে হঠাৎ যে কোনো মুহূর্তে লক্ষ্যবস্তু বানানো হতে পারে। এই উদ্বেগ কেন অতীতের গল্প নয়, এটা এখনও চলমান এক প্রকল্প। উত্তর কোরিয়ার স্থাপনা নিয়ে স্যাটেলাইট বিশ্লেষণে চালানো গবেষণা প্রতিষ্ঠান অ্যাক্সেস ডিপিআরকে সর্বশেষ পর্যবেক্ষণে বলছে 2026 সালের মধ্যেও দেশটির বিভিন্ন প্রত্যন্ত এলাকায় নতুন ভূগর্ভস্থ স্থাপনা ও সংযুক্ত অবকাঠামোর নির্মাণ কাজ অব্যাহত হচ্ছে। কোথাও কোথাও অসম্পূর্ণ অবস্থান, কোথাও হঠাৎ থমকে যাওয়া অবস্থায়। অর্থাৎ এই মৌচাক কোনো একবার বানিয়ে ফেলে রাখা স্থাপত্য নয়, এটা প্রতি বছর নতুন করে বড় হতে থাকা, বদলাতে থাকা একটা জীবন্ত নেটওয়ার্ক। ঠিক যেমন একটা শহরে মেট্রো লাইন প্রতি বছর নতুন স্টেশন যোগ করে বাড়তে থাকে। উত্তর কোরিয়া বিষয়ক সংবাদ মাধ্যম ডেইলি এনকে এর একটি প্রতিবেদন অনুযায়ী কিম জং উন যেসব জায়গায় দীর্ঘ সময় কাটান, তার ভিলা, তার অফিস, প্রতিটির নিচে আলাদা বাংকার বসানো আছে। পিয়ংইয়াংয়ের সুনান আন্তর্জাতিক বিমানবন্দর আর নামপো বন্দরেও পরিকল্পিত পালানোর পথ আছে। শোনা যায় তার একটা ভিলা সরাসরি মাটির নিচে সুড়ঙ্গ দিয়ে সংযুক্ত জাগাং প্রদেশের সাথে, দেশের সবচেয়ে দুর্গম পাহাড়ি এলাকা চীন সীমান্তের কাছাকাছি। এই নির্মাণ কাজ যারা করে তাদের নিরাপত্তা এতটাই কঠোর যে শ্রমিকদের গাড়ির জানালা কালো কাপড়ে ঢেকে দেওয়া, যাতে তারা বুঝতে না পারে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। কর্মস্থলে পৌঁছানোর পরও তাদের চোখ বাঁধা থাকতো যতক্ষণ না তারা একদম খনন সাইটে পৌঁছাতো। এই বিশেষ নির্মাণ ইউনিটের নাম কোরিয়ান পিপলস আর্মি মিলিটারি ইঞ্জিনিয়ার্সের প্রথম ব্রিগেড।
কিম জং উনের এত আস্থা এই বাহিনীর উপর যে তাদের প্রায় রাজকীয় ব্রিগেড নামেই ডাকা হয়, আর সাধারণ সেনাদের চেয়ে তাদের সুযোগ সুবিধাও আলাদা রকমের। এই গোপনীয়তার মাত্রাটাও একবার ভাবুন। একজন শ্রমিক হয়তো বছরের পর বছর একটা সুড়ঙ্গ খুঁড়ছেন, অথচ নিজেই জানেন না সেই সুড়ঙ্গ শহরের ঠিক কোন প্রান্তে অবস্থিত, কারণ যাওয়া আসার প্রতিটি মুহূর্তে তার চোখ বাঁধা ছিল। এটা অনেকটা এমন যেন কাউকে একটা ঘরের ভেতরে জিনিসপত্র সাজাতে বলা হলো, কিন্তু তাকে কখনো জানতে দেওয়া হলো না সেই ঘরটা আসলে কোন বাড়ির, কোন রাস্তার, কোথায় গেছে। একই সাথে সীমান্ত বরাবর আছে শত শত কঠিন কামান স্থান, পাহাড়ের ভেতরেই খোদাই করা গুহা, যেখান থেকে কামান বের হয়ে গোলা ছুঁড়েই আবার পাহাড়ের নিরাপত্তায় ফিরে যায়। এই গুহাগুলো ভেতরে বসানো 170 মিলিমিটার কোকসান কামান বা 240 মিলিমিটার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের মতো ভারী অস্ত্র, যেগুলো মূলত রাখা হয়েছে শিউলের দিকে সরাসরি গোলা বর্ষণের জন্য, অথবা দক্ষিণে কোনো আক্রমণের সময় গোলান্দাজ সহায়তা দেওয়ার জন্য। কতগুলো এমন সুড়ঙ্গ বা গুহা সীমান্ত জুড়ে ছড়িয়ে আছে তার সঠিক হিসেব বের করা প্রায় অসম্ভব, কারণ পাহাড়ের গায়ে একটা নতুন সুড়ঙ্গের মুখ থেকে আরেকটা পুরনো সুড়ঙ্গের মুখ আলাদা করে চেনার কোনো সহজ উপায় নেই। এই পুরো ব্যবস্থার লক্ষ্য একটাই, যুদ্ধ শুরু হলে যেন উত্তর কোরিয়ার সামরিক শক্তির প্রকৃত অবস্থান কখনোই সম্পূর্ণভাবে জানা না যায়, আর প্রতিরক্ষা ব্যবস্থা যেন কখনো একবারে ধ্বংস করে দেওয়া না যায়। আধুনিক যুদ্ধবিদ্যায় একে বলা হয় ডিসপার্সাল কৌশল, অর্থাৎ শক্তিকে এক জায়গায় জড়ো না রেখে অসংখ্য ছোট ছোট গোপন বিন্দুতে ছড়িয়ে রাখা, যাতে একটা আঘাতে পুরো ব্যবস্থা ধসে না পড়ে। আরেকটা কথা দিয়ে বোঝানো যাক, এই ব্যবস্থা অনেকটা একটা কচ্ছপের খোলসের মতো, যেখানে বিপদ টের পেলেই মাথা আর পা মুহূর্তেই খোলসের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, শত্রুর হাতে ধরার কিছুই থাকে না। সীমান্ত ঘেঁষে সেনাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। 2004 সাল থেকে শুরু করে উত্তর কোরিয়া নির্মাণ করেছে এমন বাংকার যেখানে 1,500 থেকে 2,000 পূর্ণসজ্জিত সেনা লুকিয়ে থাকতে পারে যুদ্ধ শুরুর অপেক্ষায়। একজন সাবেক উত্তর কোরীয় সেনা কর্মকর্তার তথ্য অনুযায়ী অন্তত 800টি এমন বাংকার তৈরি হয়েছে, নকল বাংকার বাদ দিয়েই। তৃতীয় আরেকটা কথা দিয়ে বোঝা যাক, কল্পনা করুন একটা বিশাল দাবার বোর্ড, যেখানে প্রতিপক্ষ শুধু বোর্ডের ওপর থাকা গুটি দেখতে পায়, কিন্তু বোর্ডের নিচে আরেকটা সম্পূর্ণ আলাদা বোর্ড লুকানো আছে, যেখানে আসল সেনাবাহিনী আর আসল নেতা বসে আছেন। প্রতিপক্ষ যতই হিসাব করেই আক্রমণ করুক, সেই হিসাব সবসময় অসম্পূর্ণ থেকে যায়, কারণ পুরো বোর্ডটি সে দেখতে পাচ্ছে না। এই মাটির নিচের নেটওয়ার্ক শুধু উত্তর কোরিয়ার আত্মরক্ষার হাতিয়ার নয়, দক্ষিণ কোরিয়ার জন্য এটা একটা দুঃস্বপ্নও বটে। 2024 ও 2025 সালের সশস্ত্র বাহিনী দিবসের কুচকাওয়াজে দক্ষিণ কোরিয়া প্রকাশ্যে দেখান তাদের নতুন অস্ত্র HwonMu-5, যাকে গণমাধ্যমে ডাকা হচ্ছে দানব ক্ষেপণাস্ত্র। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র বিশেষভাবে ডিজাইন করা হয়েছে গভীর মাটির নিচে পোতা কমান্ড বাংকার আর কৌশলগত স্থাপনা ধ্বংস করার জন্য। এটাকে ইচ্ছাকৃতভাবে জনসম্মুখে প্রদর্শন করা হয়েছিল দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনী দিবসের কুচকাওয়াজে। ক্যামেরার সামনে দিয়ে ট্রাকে বহন করে নিয়ে যাওয়া হয়েছিল, যাতে বিশ্বের সবাই দেখতে পায় এটা নিছক সামরিক আস্ফালন নয়, এটা একটা স্পষ্ট বার্তা উত্তর কোরিয়ার দিকে। আকারে এটা দক্ষিণ কোরিয়ার আগের যে কোনো ক্ষেপণাস্ত্রের চেয়ে বড়, আর তার ওয়ারহেডের ওজনও অনেক বেশি। ঠিক এই কারণেই একে দানব নামে ডাকা হচ্ছে গণমাধ্যমে। তাহলে কি ধরে নেওয়া যায় দক্ষিণ কোরিয়া এখন কিম জং উনের যে কোনো বাংকার উড়িয়ে দিতে সক্ষম? এত দ্রুত সিদ্ধান্তে আসার আগে ইতিহাসের একটা পুরনো অধ্যায় মনে করা দরকার। 1974 সালে প্রথমবারের মতো আবিষ্কৃত হয়েছিল একটা সুড়ঙ্গ, সেটা উত্তর কোরিয়া থেকে সীমান্ত পেরিয়ে দক্ষিণ কোরিয়ার দিকে গিয়েছিল। এতটাই চওড়া যে প্রতি ঘন্টায় 2000 সেনা পার করার ক্ষমতা রাখত। এরপর বছরের পর বছর দক্ষিণ কোরিয়া আরও একটি সুড়ঙ্গ খুঁজতে থাকে। দক্ষিণ কোরিয়ার এক সাবেক জেনারেল হান সাং চু দাবি করেছিল অন্তত 84টি সুড়ঙ্গ আছে, যার কোনোটা নাকি সরাসরি সিউলের কেন্দ্রে পৌঁছে যায়। কিন্তু দক্ষিণ কোরিয়া
সরকার নিজেই এই সংখ্যা আর সিউল পর্যন্ত পৌঁছানোর দাবি বিশ্বাসযোগ্য মনে করেনি। কারণ অতটা লম্বা সুড়ঙ্গ খুঁড়লে যে বিপুল পরিমাণ মাটি বের হওয়ার কথা, স্যাটেলাইট ছবিতে তার কোনো প্রমাণ মেলেনি। অর্থাৎ দুর্বল তথ্যের ওপর ভর করে অতিরঞ্জিত আতঙ্ক ছড়ানোর ইতিহাস উত্তর কোরিয়া প্রসঙ্গে নতুন কিছু নয়। আর হুয়ানমু 5 নিয়ে এতটাই সতর্ক যে 1974 সালের সেই প্রথম সুড়ঙ্গ আবিষ্কারের পর দক্ষিণ কোরিয়া আরও 3টি সুড়ঙ্গ খুঁজে পেয়েছিল, 1975, 1978 আর সবশেষ 1990 সালে। প্রতিবারই আতঙ্ক ছড়িয়েছিল, প্রতিবারই সামরিক বাজেট বেড়েছিল, প্রতিবারই নতুন করে সীমান্ত খোরাখুরি শুরু হয়েছিল সম্ভাব্য 5টি সুড়ঙ্গের খোঁজে। কিন্তু 1990 সালের পর 3 দশকেরও বেশি সময় পার হয়ে গেছে, নতুন কোনো সুড়ঙ্গ মেলেনি। দক্ষিণ কোরিয়ার সরকার নিজেই মনে করে হয়তো এই সুড়ঙ্গ খোঁড়ার বিপদ কেটে গেছে, অথবা আরও ভয়ের কথা হলো উত্তর কোরিয়া হয়তো ভিন্ন কোনো পদ্ধতিতে খনন কাজ চালিয়ে যাচ্ছে, যেটা এখনও স্যাটেলাইটে ধরা পড়েনি। এই টানাপোড়েনটাই বারবার ফিরে আসে উত্তর কোরিয়া নিয়ে যে কোনো আলোচনায়। একদিকে সত্যিকারের হুমকি, আর অন্যদিকে সেই হুমকি ঘিরে গড়ে ওঠা কল্পকাহিনী। আর দুটোর মাঝখানে থাকা কুয়াশা এতটাই ঘন যে বিশেষজ্ঞরাও অনেক সময় নিশ্চিত করে বলতে পারে না কোনটা বাস্তব, কোনটা প্রচারণা। আজকের দিনে অবশ্য সেই কুয়াশা কিছুটা হলেও পাতলা হচ্ছে, কারণ বাণিজ্যিক স্যাটেলাইট প্রযুক্তি আগের চেয়ে অনেক উন্নত। স্বাধীন গবেষকরা এখন নিয়মিত নতুন স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে খুঁজে বের করার চেষ্টা করেন কোথায় কোন মাটি সরানো হচ্ছে, কোথায় নতুন প্রবেশপথ তৈরি হচ্ছে। কিন্তু মাটির উপর থেকে যা দেখা যায় আর নিচে ঠিক কতটা গভীরে কি আছে সেটা অনুমান করাই থেকে যায় এই পুরো ক্ষেত্রের সবচেয়ে কঠিন কাজ হিসেবে। এই পুরো ভূগর্ভস্থ সাম্রাজ্য নিয়ে যতটা তথ্য পাওয়া যায় তার সবটাই আসে দুর্বল উৎস থেকে। পলাতক ব্যক্তির স্মৃতি, দূর থেকে তোলা স্যাটেলাইট ছবি আর সরকারি গোয়েন্দা রিপোর্টের ফাঁকফোকর দিয়ে ফাঁস হওয়া তথ্য থেকে। এই ফাঁকা জায়গাগুলোই সবচেয়ে বেশি সুযোগ করে দেয় অতিরঞ্জিত গল্প ছড়ানোর। এবার আসুন এই বিষয়ে ছড়িয়ে পড়া কিছু জনপ্রিয় দাবি যাচাই করি। দাবি 1, উত্তর কোরিয়ার একটা সুড়ঙ্গ সরাসরি সিউলের প্রাণকেন্দ্রে পৌঁছে গেছে। যেমনটা আগেই বলা হলো, দক্ষিণ কোরিয়ার নিজের সরকারই এই দাবিকে বিশ্বাসযোগ্য মনে করেন না। আর সবশেষ বড় সুড়ঙ্গ আবিষ্কৃত হয়েছিল 1990 সালে, এরপর নতুন কোনো সুড়ঙ্গ পাওয়া যায়নি। দাবি 2, কিম জং উনের পালানোর পথ শুধু চীনের দিকেই। বাস্তবে সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা হোয়াং জাং ইয়ক এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে এই সুড়ঙ্গ নেটওয়ার্ক পিয়ংইয়ং থেকে প্রায় 50 কিলোমিটার দূর পর্যন্ত বিস্তৃত। আর নামপো বন্দর দিয়েও সমুদ্রপথে চীনেও পালানোর ব্যবস্থা আছে। অর্থাৎ স্থল আর জলপথ দুটোই খোলা রাখা হয়েছে। দাবি 3, হুয়ানমু 5-এর মতো বাংকার ব্লাস্টার অস্ত্র থাকলেই উত্তর কোরিয়ার সবচেয়ে সুরক্ষিত স্থাপনাও ধ্বংস করা সম্ভব। কোরিয়ার ডিফেন্স নেটওয়ার্কের পরিচালক লি উইল নিজেই সতর্ক করে বলেছেন, হুয়ানমু 5 দক্ষিণ কোরিয়ার এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হলেও সবচেয়ে গভীরে পোতা স্থাপনার বিরুদ্ধে এর সক্ষমতা নিয়ে অতিরিক্ত আশাবাদী হওয়ার কারণ নেই। এর নিজস্ব ভৌত সীমাবদ্ধতা আছে। অর্থাৎ এই পুরো গল্পে দুই পক্ষই উত্তর কোরিয়ার সুড়ঙ্গের ভয়ঙ্কর ক্ষমতা আর দক্ষিণ কোরিয়ার অস্ত্রের অপরিজয় শক্তি, দুটোই বাস্তবের চেয়ে অনেকটা বাড়িয়ে বলা হয়। দাবি 4, যেহেতু 6-8 হাজার আশ্রয় কেন্দ্র থাকার কথা বলা হচ্ছে, তার মানে প্রতিটার অবস্থান নিশ্চিতভাবে জানা আছে। বাস্তবে এই সংখ্যাটাও একটা অনুমান মাত্র, মূলত বিভিন্ন সময়ে পলাতক ব্যক্তিদের সাক্ষাতের উপর ভিত্তি করে তৈরি, যাতে যুদ্ধ বা সরকার পতনের মতো পরিস্থিতিতে শাসক গোষ্ঠী সদস্যদের খুঁজে বের করা যায়। অর্থাৎ সংখ্যাটা একটা কার্যকর অনুমান, কিন্তু নিখুঁত মানচিত্র নয়। বাস্তবে পুরো নেটওয়ার্কের প্রকৃত বিস্তার আজও অস্পষ্ট, এমনকি দক্ষিণ কোরিয়া আর যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের কাছেও। এছাড়াও কিম জং উন সবসময় মাটির নিচেই থাকেন, ভূপৃষ্ঠে তাদের উপস্থিতি বিরল, এটাও বাস্তবতার সাথে মেলে না। রাষ্ট্রীয় গণমাধ্যম তাকে প্রায় নিয়মিতই ভূপৃষ্ঠের কারখানায় পরিদর্শনে, সামরিক মহড়ায়, এমনকি সমুদ্র সৈকতে দেখা যায়।
বাংকার নেটওয়ার্কের আসল ভূমিকা প্রতিদিনের বাসস্থান নয়, বরং একটা জরুরি অবস্থায় বিমা। সাধারণ সময় সেটা নিষ্ক্রিয় পড়ে থাকে, শুধু বিপদের মুহূর্তে সক্রিয় হয়ে ওঠে। ঠিক যেমন কেউ প্রতিদিন বাড়ির অগ্নি নির্বাপন যন্ত্রের ওপর দাঁড়িয়ে থাকে না, শুধু আগুন লাগলেই সেটার দিকে ছোটে। কিম জং উনও ভূপৃষ্ঠেই তার বেশিরভাগ সময় কাটান। মাটির নিচের এই পুরো ব্যবস্থা তার জন্য প্রস্তুত থাকা একটা শেষ অস্ত্র, প্রতিদিনের রুটিন নয়। কিন্তু এই পুরো মাটির নিচের সাম্রাজ্যের আসল উদ্দেশ্য শুধু একজন মানুষকে বাঁচানো নয়, উদ্দেশ্য হলো ক্ষমতার ধারাবাহিকতা বাঁচানো। আর ঠিক এই জায়গাতেই জড়িয়ে আছে কিম জং উনের উত্তরসূরি প্রশ্ন। 2022 সালের নভেম্বরে একটা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় প্রথমবারের মতো বিশ্ব দেখল কিম জং উনের পাশে দাঁড়িয়ে থাকা এক কিশোরী কন্যাকে, কিম জু আয়ে। এরপর থেকে বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় গণমাধ্যম তাকে ধীরে ধীরে জনসম্মুখে নিয়ে এসেছে, কখনো সামরিক কুচকাওয়াজে বাবার পাশে, কখনো নৌবাহিনীর সদর দপ্তর পরিদর্শনে। আর এই বছরেই 1 জানুয়ারি কিম ইল সাং আর কিম জং ইলের সমাধিস্থল কুন সুসান প্রসাদে বাবা মায়ের মাঝখানে দাঁড়িয়ে। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা 2026 সালের ফেব্রুয়ারিতে পার্লামেন্টে জানায় কিম জু আয়েকে উত্তরসূরি হিসেবে প্রস্তুত করা হচ্ছে বলে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে। আর এপ্রিলেই সেই মূল্যায়ন আরও দৃঢ় হয়, তাকে আনুষ্ঠানিকভাবে মনোনীত উত্তরসূরির পর্যায়ে বলে বর্ণনা করা হয়। এখানেও একটা কথা আছে, এটা অনেকটা একটা পারিবারিক ব্যবসার মতো, যেখানে মালিক নিজে অসুস্থ হয়ে পড়লে বা হঠাৎ কিছু হয়ে গেলে কোম্পানি যেন থেমে না থাকে। তার জন্য আগে থেকেই পরবর্তী প্রজন্মকে বোর্ড রুমে বসিয়ে অভ্যস্ত করে তোলা হয়। মাটির নিচের বাংকার যদি কিম জং উনের শরীরকে বাঁচানোর বিমা হয়, তাহলে কিম জু আয়ে হলেন সেই ব্যবস্থার দ্বিতীয় স্তরের বিমা। যদি প্রথম স্তর ব্যর্থ হয়, তাহলেও যেন ক্ষমতা পরিবারের বাইরে চলে না যায়। এই 2 স্তরের নিরাপত্তা একসাথে মিলিয়ে দেখলে বোঝা যায় উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় দর্শনের ব্যক্তি আর বংশ প্রায় একাকার। নেতাকে বাঁচানো মানেই বংশকে বাঁচানো, আর বংশকে বাঁচানো মানেই রাষ্ট্রকে বাঁচানো। তাই একদিকে যেমন কোটি কোটি ডলার খরচ হচ্ছে পাথর কেটে সুড়ঙ্গ বানাতে, ঠিক তেমনি সমান মনোযোগ দিয়ে বছরের পর বছর ধরে তৈরি হচ্ছে একটা কিশোরীর প্রকাশ্য ভাবমূর্তি। দুটোই আসলে একটা সুরক্ষা প্রকল্পের দুটো ভিন্ন অধ্যায়। একটা কংক্রিটে খোদাই করা আর একটা মানুষের মনে খোদাই করার চেষ্টা। দুটোরই লক্ষ্য একটাই, যেন হঠাৎ কোনো আঘাতে পুরো ব্যবস্থাটা একসাথে ধসে না পড়ে। তবে এখানেও অনিশ্চয়তা আছে। বিশ্লেষকরা এখনও নিশ্চিত নন উত্তর কোরিয়ার কঠোর পুরুষতান্ত্রিক কাঠামোয় একজন নারী উত্তরসূরি শেষ পর্যন্ত কতটা টিকে থাকতে পারবেন, বিশেষত যেহেতু কিম জং উনের আরও অন্তত একজন সন্তান, একটা ছেলে থাকার কথা জানা যায়, যাকে এখনও জনসম্মুখে আনা হয়নি। কোরিয়া জুং আং ডেইলির একটি প্রতিবেদনে বলা হয়েছে, কিম জু আয়ের প্রতিটি জনসম্মুখ উপস্থিতি এখন নিখুঁতভাবে পরিকল্পিত। 2022 সালে প্রথম দেখা গিয়েছিল সাদা পাফার জ্যাকেটে, আর 2026 সালে তাকে দেখা যাচ্ছে লম্বা চামড়ার কোটে, বন্দুক হাতে ট্যাঙ্ক চালাচ্ছে। একটা অনুষ্ঠানে তার বুকে ছিল না প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের প্রতিকৃতির ব্যাজ, বরং একটা লাল ফুল। উত্তর কোরিয়া যে সম্মান এতদিন শুধু বর্তমান সর্বোচ্চ নেতা নিজে আর তার স্ত্রীর জন্য সংরক্ষিত ছিল। লোই ইনস্টিটিউটের ইস্ট এশিয়া ফোরামের বিশ্লেষকরা অবশ্য মনে করে দিয়েছিলেন, আসল প্রশ্নটা শুধু কিম জু আয়ে মনোনীত হয়েছেন কিনা তা নয়, প্রশ্নটা হলো উত্তর কোরিয়ার কাঠামোয় আদৌ একজন নারী উত্তরাধিকারী কাঠামোগতভাবে টিকে থাকতে পারবেন কিনা। মাত্র 42 বছর বয়সী কিম জং উনের নিজের স্বাস্থ্য নিয়েও আন্তর্জাতিক মহলে জল্পনা কল্পনা কম নয়। আর সেই অনিশ্চয়তাই হয়তো তাকে তাড়াতাড়ি একজন স্পষ্ট উত্তরসূরি দাঁড় করানোর দিকে ঠেলে দিচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন অনুযায়ী কিম জং উনের অন্তত 3টি সন্তান আছে বলে দক্ষিণ কোরিয়ার সূত্রে জানা যায়। 2010 সালে জন্ম নেয় এক পুত্র কিম জু আয়ে, আর 2017 সালের ফেব্রুয়ারিতে জন্ম নেওয়া তৃতীয় সন্তান, যাদের মধ্যে প্রথম আর তৃতীয় জনকে আজও প্রকাশ্যে আনা হয়নি। একটা অনুষ্ঠানে বাবা মেয়ের মধ্যে অস্বাভাবিক রকমের ঘনিষ্ঠতা। কোথায় যাবেন? উত্তরটা সম্ভবত এমন কোনো একক জায়গা নয়, বরং একটা পুরো ব্যবস্থা। বাংকার থেকে সুড়ঙ্গ, সুড়ঙ্গ থেকে বিমানবন্দর বা বন্দর,
আর প্রয়োজনে সীমান্ত পেরিয়ে চীন। ঠিক যেমন তার দাদা 1950 সালে ইয়ালু নদীর তীরে পিছু হটেছিলেন, ঠিক তেমনি এক প্রস্তুতি আজও মাটির নিচে খোদাই আছে। শুধু প্রযুক্তি বদলেছে, প্রবৃত্তি বদলায়নি। কিন্তু এবারের সমীকরণে একটা নতুন উপাদান যোগ হয়েছে, যেটা কিম ইল সাংয়ের সময়ে ছিল না। দক্ষিণ কোরিয়ার হাতে এখন HwonMo-5 মতো অস্ত্র আছে, যেটার লক্ষ্যই এই বাংকার নির্ভর কৌশলগত অবস্থাকে অচল করে দেওয়া। প্রশ্ন থেকেই যাচ্ছে, বাংকার যত গভীরেই হোক, প্রযুক্তি যত এগোক, নেতাকে বাঁচানোর এই পুরনো কৌশল কি আধুনিক যুদ্ধেও কার্যকর থাকবে? দক্ষিণ কোরিয়ার সামরিক পরিকল্পনাবিদরা যখন HwonMo-5 নকশা করেছিলেন, তারা জানতেন তাদের লক্ষ্য একটা ভবন বা একটা ঘাঁটি নয়, লক্ষ্য একটা মানসিকতা যেটা 70 বছর ধরে মাটির নিচে গেঁথে বসে আছে। আর যদি সেই বাংকার নির্ভর কৌশল সত্যিই একদিন ব্যর্থ হয়, তাহলে কিম জং উনের সবচেয়ে বড় নিরাপত্তা বিমা আসলে মাটির নিচের কংক্রিট নয়, বরং তার পাশে দাঁড়ানো সেই কিশোরী মেয়েটি, যাকে সযত্নে প্রস্তুত করা হচ্ছে যেন পরিবারের সিংহাসন কখনো খালি না থাকে। 1950 সালে কিম ইল সাং যখন ইয়ালু নদীর তীরে দাঁড়িয়ে পেছনে ফিরে তাকিয়েছিলেন, তিনি হয়তো ভাবেননি 3 প্রজন্ম পরেও গেছে যে তার নিজের ভবিষ্যৎও এখন অস্পষ্টতার আরেকটা স্তরে ঢাকা পড়ে আছে। বাইরের বিশ্বের কাছে যতটা, হয়তো ততটাই নিজের জনগণের কাছে।